কোনো পতিতার মেয়েকে আমার ছেলের বউ করব না আমি। রাহাত উঠে আসো। বিয়ের আসরে বরের মায়ের এহেন কথায় পরিবেশ থমকে গেল। সবাই কানাঘোষা শুরু করলো। কনের বাবা বিচলিত গলায় বলল, কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার বউ যে পতিতা ছিল বলেননি তো? অবশ্য বললে কি আর মেয়ে গজাতে পারতেন? আর পতিতার মেয়ে তো পতিতাই হয়। আজ শুদ্ধতার সাথে রাহাতের বিয়ে। বিয়ের আসরে সবাই উপস্থিত। কাজীও বিয়ে পড়ানো শুরু করেছিল, কিন্তু হঠাৎ বরের মা এমন কথা বলে বিয়ের পরিবেশ পণ্ড করে দিল। সবাই কানাঘোষা শুরু করলো। নিজের মায়ের নামে এসব কথা শুনে শুদ্ধতা কান্না করছে। আর শুদ্ধতার বাবা আরমান শরীফ রেগে গেলেন স্ত্রীর নামে এসব বাজে কথা শুনে। তিনি রেগে রাহাতের মাকে বললেন, মুখ সামলে কথা বলেন। আপনি আমার স্ত্রীকে যা তা বলতে পারেন না। আমি যা তা বলছি না। আপনার প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বলেছে। নিশ্চয় কেউই এমনি এমনিই মিথ্যা বলবে না। আরমান সাহেব অপমানে মুখ কালো করে ফেললেন। কথাগুলো সত্যি। তবে বিয়ের আগেই এই কাজ ছেড়ে দিয়েছিল শ্রদ্ধার মা। শ্রদ্ধার বাবাকে ভালোবেসে বিয়ে করে। তারপর শ্রদ্ধার জন্মের সময় সে মারা যায়। একমাত্র মেয়ে বাবার কাছেই বড় হয়। মেয়ের জন্য আরমান শরীফ দ্বিতীয় বিয়ে করেননি। তবে আজ যে বদনাম হলো, তাতে শ্রদ্ধার বিয়ে দেওয়া মুশকিল হয়ে যাবে। তিনি রাহাতের মায়ের হাত ধরে বললেন, বিয়ান সাহেব প্লিজ দয়া করুন। মা মরা মেয়ে শ্রদ্ধা, ওর মায়ের জন্য ওকে দোষী করবেন না। ও অনেক ভালো মেয়ে। যে না, আমি কোনো পতিতার মেয়েকে ঘরের বউ বানাতে পারবো না। সরি। রাহাত তাড়াতাড়ি আসো। মায়ের কথা মতো বাদ্য পুতুলের মতো রাহাত উঠে চলে গেল। আরমান শাহরি বাধা দিয়েও পারলেন না আটকাতে। আরমান শাহরিফ মেয়ের কাছে এসে বললেন, কাঁদিস না মা, আমি তোর বিয়ে দিয়েই ছাড়ব। বিয়ের বাড়িতে অনেক ছেলেই উপস্থিত ছিল যারা শ্রদ্ধাকে পছন্দ করত, কিন্তু এখন কেউই বিয়ের জন্য রাজি না। আরমান শাহরি ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়লেন। এদিকে অর্ধেকের বেশি মেহমান চলেই গেছে, আর যারা আছে তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ একটা মাঝবয়সী লোক এসে দাঁড়ালো আরমান শাহরিফের সামনে। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, ইয়া বড় ভুঁড়িটা বের হয়ে আছে, চোখে চশমা, তবে লম্বা ভালোই। লোকটা আরমান শাহরিফকে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরমান শাহরিফ লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আপনি কে? আমি রাহাতের ফুফাতো মামা। আমি বিয়ে করিনি এখনো। লোকটা ফ্যাঁসে গলায় বলল, আসলেই ওর গলায় অমন কথাও বলে এভাবে। প্রথমে রাহাতের ফুফাতো মামা, এটা শুনে আরমান শাহরিফ চটে গেলেন, কিন্তু পরক্ষণেই ভাবলেন এটা উত্তম প্রতিশোধ হবে। ঘুরে ফিরে ওদের কাছে মেয়ে বিয়ে দেবে। আরমান শাহরিফ রাজি হলেন। যে কয়জন আত্মীয় স্বজন ছিলেন তাদের নিয়েই বিয়ের আয়োজন শুরু হলো। ঘোমটার ফাঁক দিয়ে শুদ্ধতা আধবুড়ো লোকটাকে দেখে শিউরে উঠল। মনে মনে বলল, এই লোকটাকে বিয়ে করার চেয়ে বোধহয় গলায় ফাঁস নেওয়াই ভালো ছিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। শেষে কিনা বুইড়া ব্যাটা জুটল কপালে। শুদ্ধতা কাঁদতে কাঁদতে কবুল বলল। কবুল বলার সময় মনে হচ্ছে যেন দম আটকে আসছে। বিয়ে শেষ হওয়ার পর বিদায়ের সময় শুদ্ধ তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কেন তুমি আমাকে এই বুড়ো লোকটার সাথে বিয়ে দিলে? আমি থাকতে পারবো না এই লোকটার সাথে। আরমান শাহরিফ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বয়স মেটার করে না সম্পর্কের ক্ষেত্রে মা, তুই সুখে থাকবি। তারপর শুদ্ধতা যেতে না চাইলেও ওকে গাড়িতে উঠিয়ে দিলেন। এই লোকটা বুড়ো হলেও এর অনেক টাকা আছে। চালকের সামনে লোকটা বসলো আর শুদ্ধতা পাশের সিটে। গাড়িতে বসেও শুদ্ধতা কাঁদছে। লোকটা শুদ্ধতাকে বারবার দেখছে, তাতে যেন শুদ্ধতা আরও ভয় পাচ্ছে। ও শুনেছে বুড়ো লোকগুলো খুব লুচ্চা হয়। এবার নিজের পরিণতির কথা ভাবতেই আরও কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। সন্ধ্যার সময় ওরা একটা বড় বাড়ির সামনে এসে পড়ল। লোকটা গাড়ি থেকে নেমে শুদ্ধতাকেও নামতে ইশারা করলো। শুদ্ধতা বাড়িটি দেখে মনে মনে বলল, সবই আছে, শুধু বয়সটা কম হইলে কি হইতো। লোকটা শুদ্ধতাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়িটা ডুপ্লেক্স। দোতলায় একটা রুমের সামনে এসে দরজার ওপর বুড়ো আঙ্গুল রাখতেই দরজা খুলে গেল। এত অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম দেখে শুদ্ধতা অবাক হয়ে গেল। লোকটা ভেতরে ঢুকে বলল, এটা আমাদের বেডরুম। রুমটা অনেক বড় আর অনেক সুন্দর। শুদ্ধতা স্প্রিংজের নরম তুলতুলে বিছানায় বসে পুরো রুমটা দেখতে লাগলো। সব কিছু আভিজাত্যের নিদর্শন। তবে এত বড় বাড়িতে
লোকটা একা থাকে নাকি আরও কেউ আছে? তবে উপরে আসার সময় তো কাউকে দেখা গেল না, একজন সার্ভেন্টকেও পাওয়া গেল না। বিষয়টা আশ্চর্য লাগছে, আর এটাও খটকা লাগছে যে সে শুদ্ধতাকে কেন বিয়ে করতে গেল, তাও এমন পরিস্থিতিতে। রুম দেখতে দেখতেই খেয়াল করলো বুড়ো লোকটা রুমে নেই। এই সুযোগ, দরজাটা আটকে দেওয়া যায়। শুদ্ধতা উঠে দরজা আটকে দেওয়ার আগেই আবারও লোকটা এসে হাজির। সে শুদ্ধতাকে বলল, চেঞ্জ করে নাও, তোমার লাগেজ নিয়ে এসেছি। শুদ্ধতা নিজের লাগেজটা থেকে ওখান থেকে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নিল, আর ভারী গহনাগুলো খুলে রাখলো ড্রেসিং টেবিলে। হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় দেখলো লোকটা ওর দিকেই এগিয়ে আসছে। শুদ্ধতা ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, দেখুন, আপনি আমার দাদুর মতো, আমার সর্বনাশ করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ি প্লিজ। আমি আমার বান্ধবীদের মুখ দেখাতে পারবো না, সবাই আপনাকে দাদু আর আমাকে নাতনি বলবে। লোকটা থমথমে গলায় বলল, যে যা ইচ্ছে বলুক, তুমি তো আমার বউ। কিসের বউ? আমি এই বিয়েতে রাজি ছিলাম না, বাবার জন্য করেছি। প্লিজ আপনি আমার দিকে এগোবেন না, তা না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। এটা বলেই শুদ্ধতা আশেপাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু আফসোস, কিছুই পেল না। লোকটা শুদ্ধতার কাছাকাছি এসে পড়ল। শুদ্ধতা কাঁপতে কাঁপতে এক পা করে সরতে শুরু করলো। লোকটা ড্রেসিং টেবিলের সামনে এসে হুট করে মাথার চুল ধরে টান দিল, আর কাঁচা পাকা চুলের কস্টিউমটা হাতে চলে এলো। পুরো মাথা ভর্তি এক ঝাঁক কালো চুল দেখা গেল। সিল্কি চুলগুলোর সামনের অংশ কপালে এসে পড়ল। তারপর লোকটা মোটা চশমাটা খুলল, গালের ওপরে থাকা কালো গোটাটা সরিয়ে ফেলল, আলগা দাড়িটাও খুলে ফেলল। তবে মেস্তাটা আলগা নয়, দাড়িও আছে, তবে কাট করে ছোট করে রাখা চাপ দাড়ি। শার্টটা খুলে প্লাস্টিকের ভুঁড়িটাও খুলল, হাতের 5-6টা পাথরের আংটিগুলোও খুলে রাখলো। তারপর শুদ্ধতার দিকে চেয়ে চোখ মেরে বলল, জাস্ট 1 মিনিট। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর শুদ্ধতা হাঁ করে তাকিয়ে রইল। কি হলো এটা? ছেলেটা সাদা কালারের একটা জিন্স আর কালো কালারের একটা টি শার্ট পরে বের হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু হাত বুলিয়ে শুদ্ধতার দিকে এগোতে লাগলো। শুদ্ধতাও পেছাতে লাগলো। একবারে দেয়ালে লেগে গেল শুদ্ধতা। ছেলেটা শুদ্ধতার দিকে ঝুঁকে বলল, এখনো দাদু দাদু লাগছে। শুদ্ধতাকে নিশ্চুপ দেখে ছেলেটা আরেকটু ঝুঁকে নিজের কপালটা ওর গালে ঠেকিয়ে বলল, এই মেয়ে, ফ্রিজ হয়ে গেলে নাকি? কথা বলো। শুদ্ধতা কী বা বলবে, সে এখন শর্টে আছে। আজকে শর্টের ওপর শর্ট। প্রথমত রাহাত বিয়ে ভেঙে চলে গেল, দ্বিতীয়বার বাবার কথা মতো রাহাতের বুইড়া মামাকে বিয়ে করতে হলো, তৃতীয়ত এই বুইড়া মামা এখন এক চুটকিতে রূপ বদলে জোয়ান হিরো হয়ে গেল। এমন একটার পর একটা শট খেলে কারো মুখের বুলি থাকার কথা না, কিন্তু রাহাতের মামা এত জোয়ান কেমনে? আর এই ছেলে বুড়ো সেজে গেলই বা কেন? হুট করে এই প্রশ্নটা মাথায় আসতেই শ্রদ্ধা বলল, আপনি না রাহাতের মামা? তাহলে এত জোয়ান কিভাবে? নাকি রাহাতের জন্মের পর পয়দা হয়েছেন আপনি? শুদ্ধতার কথা শুনে ছেলেটা মুচকি হেসে বিছানায় এসে বসল। তারপর বলল, আমি তো রাহাতকে চিনিই না, কিন্তু আপনি যে বললেন আপনি ওর মামা, না বললে তোমার বাবা আমার সাথে তোমার বিয়েও দিত না। কিন্তু আপনি আমাকে বিয়েটা করলেন কেন? সব গুলিয়ে যাচ্ছে। আর আপনি কে? ছেলেটা শুদ্ধতাকে ইশারায় সামনের সোফাতে এসে বসার নির্দেশ দিল। শুদ্ধতা এক ঝাঁক কৌতূহল নিয়ে বসল। শুদ্ধতার কৌতূহল উদ্দীপ্ত মুখ দেখে ছেলেটা হেসে বলল, সবই বলবো, এত হাইপার হবার কিছুই নেই। আমি রোদরূপ রৌনক। আপাতত আমার পরিচয়ের মধ্যে শুধু নামটাই জেনে রাখো। আমি কি করি না করি সব আস্তে আস্তে জানবে, কারণ এমনিতেই আজ অনেক শট খেয়েছো, তাই নতুন করে তোমার মস্তিষ্কে হাতুড়ি চালানোর প্রয়োজন নেই। আর আমি বিয়ে বাড়িতে একটা কারণে আমি অমন ড্রেস আপে গিয়েছি, কারণটা বলা যাবে না। তবে তোমাকে বিয়ে করার কারণটা বলি। আমি যখন বিয়ে বাড়িতে আসি তখন তোমার এক্স হবু বর জনাব রাহাত তোমার পাশ থেকে উঠে গিয়েছিল, আর ওর মা তোমার বাবার সাথে কিছু একটা নিয়ে খারাপ ব্যবহার করছিল। আমি ঘটনাটা জানতে সেখানে গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারলাম আসলে কি হচ্ছে। তারপর ওরা চলে যাওয়ার পর আমি তোমার বাবাকে রাহাতের মামার পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দেই, যাতে টোপটা গিলে ফেলেন। অবশ্য যা ভেবেছিলাম তাই হলো। আর তোমাকে বিয়ে করার দুইটা কারণ আছে। প্রথম কারণ তোমার বাবার মান সম্মান রক্ষা। উনাকে দেখে আমার মায়া হয়েছিল,
আর দ্বিতীয় কারণটা একদিন তুমি নিজেই বুঝবে। শুদ্ধতা ভ্রু কুঁচকে মনে মনে বলল, এমন রহস্যজনক কেন? কে উনি? শুধু নাম বাদে আর কিছুই বললেন না কেন? আর আমাকে বিয়ে করার দ্বিতীয় উদ্দেশ্যটা কি? শুদ্ধতার ভাবনার সুতো ছিঁড়ে রুদ্রূপ বলল, এত ভাবনা চিন্তা বন্ধ করে দাও, আস্তে আস্তে সব জানবে। আচ্ছা তুমি বসো, আমি কফি নিয়ে আসি। এটা বলে রোদ্রূপ বেরিয়ে গেল। রোদ্রূপ যাওয়ার পরে শুদ্ধতা গেল দরজা বন্ধ করতে, কিন্তু দরজা বন্ধ হয় না। দরজা বন্ধ করতে চাইলে হাতের ফিঙ্গারপ্রিন্ট চাই। অনেক চেষ্টা তদবির করেও শুদ্ধতা দরজাটা লাগাতে পারল না। আর ততক্ষণে রোদ্রূপ চলেও এলো। আর ওকে দেখে শুদ্ধতা ধরা পড়ার আসামির মতো কাঁচুমুচু করতে লাগলো। রোদ্রূপ উচ্চস্বরে হেসে বলল, লাভ নেই, এই দরজা আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলেও না, লাগেও না। শুদ্ধতা শুকনো মুখে ঘরে এসে বসল। রোদ্রূপ ওর দিকে এক মগ কফি এগিয়ে দিয়ে বলল, বেশি চিন্তার ফলে তোমার মাথা ব্যথা উঠতে পারে, কফিটা খাও, কাজে লাগবে। শুদ্ধতা কফিটা নিলেও খাচ্ছে না, কারণ ওর সন্দেহ হচ্ছে কফিতে যদি কিছু মেশানো থাকে। এমনিতেও ছেলেটা সুবিধার মনে হচ্ছে না, দেখতে সুন্দর হলেও মারাত্মক ধড়িবাজ টাইপের মনে হচ্ছে। শুদ্ধতার এমন সন্দিহান চাহনি দেখে রোদ্রূপ আন্দাজ করে বলল, কিছু মেশায়নি, খেতে পারো, অথবা আমার সাথে চেঞ্জ করতেও পারো। শুদ্ধতা চেঞ্জ করে নিল, তবুও খেতে পারল না। সন্দেহটা থেকেই যাচ্ছে। হতে পারে ছেলেটা আগে থেকেই সন্দেহ করে কাপটা চেঞ্জ করে নিজে নিয়ে রেখেছিল, যাতে ও সন্দেহ করলে সন্দেহ কাটানোর জন্য চেঞ্জের নাটক করতে পারে। এবারও শুদ্ধতাকে না খেতে দেখে রোদ্রূপ কৌতুক করে বলল, সিআইডিতে যোগ দেওয়া উচিত ছিল তোমার, সারাদিন সন্দেহ করতে পারবে। শুদ্ধতা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার রোদ্রূপের দিকে চেয়ে কফিতে চুমুক দিল। কফির টেস্টটা দারুণ। দ্বিতীয় চুমুক দিতেই শুদ্ধতার ফোনটা চেঁচিয়ে উঠল। উঠে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দেখল বাবার ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে আরমান শাহরি বললেন, কি অবস্থা মা, তোরা পৌঁছেছিস? হ্যাঁ বাবা, পৌঁছেছি। বাবা জানো কি? শুদ্ধতা আর কিছু বলতে পারল না। তার আগেই রোদ্রূপ পেছন থেকে ওর মুখ চেপে ধরে ফোনটা ছিনিয়ে নিয়ে কানে দিয়ে গলার স্বর পরিবর্তন করে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, জি আমরা পৌঁছে গেছি। আচ্ছা শুদ্ধকে একটু দেখে রাখবেন, বাচ্চা মানুষ তো। আচ্ছা শুনুন, দ্রুত বিয়ে হয়ে যাওয়ায় এখন তো আর বড় করে অনুষ্ঠান সম্ভব না, তাই সন্ধ্যায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। আপনাদের যাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, রাখছি। এটা বলেই আরমান শাহরি ফোনে রেখে দিলেন। ফোন রাখতেই রোদ্রূপ শুদ্ধতার মুখ থেকে হাত সরিয়ে বলল, ইস, একটু হলে তো সব ফাঁস হয়ে যেত। এই মেয়ে শোনো, খবরদার কাউকে এই বিষয়ে কিছু বলবে না। আমি সবাইকে বলে দেব আপনি ফ্রড, ধোঁকা দিয়ে আমাকে বিয়ে করেছেন, পরিচয় লুকিয়েছেন। রোদ্রূপ ফুঁসে উঠে বলল, সত্যিই বলে দিবা? রোদ্রূপ শুদ্ধতার কাছে অনেকটা এগিয়ে এসে বলল। রোদ্রূপকে এত কাছে দেখে শুদ্ধতা ঢোক গিলে বলল, হ্যাঁ বলবই তো, সব বলে দেব। রোদ্রূপ আচমকা শুদ্ধতার কটিদেশ এক হাতে চেপে ধরে, নিজের সাথে চেপে ধরে আরেক হাত প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বের করে শুদ্ধতার মাথায় বরাবর তাক করে বলল, এটা চেনো তো বেবি, একবারে খুলি উড়িয়ে দেব, কেউ কিচ্ছু টের পাবে না। পরে কাঁদতে কাঁদতে তোমার বাবাকে বলবো তুমি তোমার লাভারের সাথে পালিয়ে গেছো। এরপর সারা জীবন তিনি তোমাকে ঘৃণা করবে। কি বলে দেবে সবাইকে? শুদ্ধতা ভয়ে জড়সড় হয়ে গেল, ওর ঠোঁট কাঁপতে লাগলো। রোদ্রূপ সেটা দেখে রিভলভারটা আবার প্যান্টের পকেটে গুজে বলল, এমন করার সাহস করো না সোনা। এটা বলেই রোদ্রূপ শুদ্ধতাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। শুদ্ধতা ধপ করে মেঝেতে বসে পড়ল। কষ্ট হচ্ছে ভীষণ। শেষে কিনা একটা ক্রিমিনালের সাথে বিয়ে হলো। এটা কি আন্ডারগ্রাউন্ডের মাফিয়া নাকি ডাকাত দলের সর্দার? ভীষণ কান্না পাচ্ছে শুদ্ধতার। সব দোষ ওই রাহাতের, আর রাহাতের কুটনি মায়ের। শুদ্ধতা মনে মনে ওর 14 গোষ্ঠীকে ফ্রিতে ধুয়ে দিল, সাথে রাহাতকেও অসংখ্য বদদুয়া দিল। হতাশ আর ক্লান্ত শরীর নিয়ে শুদ্ধতা নরম বিছানার ওপর ধপাস করে শুয়ে পড়ল। আর মনে মনে বলল, যাক, এখন আর কপাল চাপড়ে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেল। তার চেয়ে ভালো কতক্ষণ ঘুমিয়ে নেই। রোদ্রূপ 1 ঘন্টা পর ফিরে এসে দেখল শুদ্ধতা ওর বিছানার এক পাশ দখল করে আরামে ঘুমাচ্ছে। ও আর কিছু বলল না। খাবারের প্যাকেটগুলো টেবিলের ওপর রেখে কম্পিউটার নিয়ে সোফায় বসে পড়ল।
খুব মনোযোগ দিয়ে কিছু একটা টাইপ করছিল। প্রায় 2 ঘন্টা পর 10টা বাজে। শুদ্ধতা ঘুম ভাঙল। সে হাই তুলে বিছানার ওপর বসল। শুদ্ধতাকে উঠে বসতে দেখে রোদ্রূপ বলল, ঘুম ভাঙল তাহলে? আমি তো চিন্তায় ছিলাম যে তুমি ঘুমালে আমি বাসর করব কার সাথে। শুদ্ধতা ঘাবড়ে গিয়ে বলল, মানে কি বলছেন? কিছু না, খাবার এনেছি তোমার জন্য, ফ্রেশ হয়ে খেয়ে নাও। শুদ্ধতা কিছু বলল না, শুধু ঠোঁট বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হতে। শুদ্ধতা খেয়ে বিছানার ওপর দম মেরে বসে রইল। আর রোদ্রূপ ডান হাতে খেতে খেতে বাম হাতে টাইপিং করতে লাগলো। সোয়া 12টায় কাজ শেষ করে উঠে শোয়ার জন্য বিছানায় আসতেই শুদ্ধতা আঁতকে উঠে বলল, আপনি এখানে কেন? ঘুমাবেন না? অন্য কোথাও ঘুমান, না হয় নিচে ঘুমান। রোদ্রূপ শুদ্ধতার কথার পাত্তা না দিয়ে শুয়ে পড়ল। ওকে শুতে দেখে শুদ্ধতা বিছানা থেকে নামতে নিলেই রোদ্রূপ শুদ্ধতার হাত ধরে হ্যাঁচকা টানে ওকে নিজের পাশে শুয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, বাড়ি আমার, খাট আমার, বউটাও আমার, তাহলে আমি অন্য কোথাও ঘুমাবো কেন? ছাড়ুন আমায়। শুদ্ধতা মশরামশরি শুরু করলো। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে যা চাও না তাই হবে বলে দিলাম। এটা বলেই রোদ্রূপ আরেকটু শক্ত করে ধরল শুদ্ধতাকে। শুদ্ধতা ভয়ে আর কিছু বলল না, গাল ফুলিয়ে চুপ করে রইল। আর রোদ্রূপ মিটিমিটি হাসল, যদিও সেটা শুদ্ধতার চক্ষুগোচর হলো না। মাঝরাতে হঠাৎ শুদ্ধতার ঘুম ভাঙতেই ও উঠতে চেষ্টা করলো, কিন্তু এই ছেলে যেভাবে জড়িয়ে রেখেছে এর থেকে ছুটতেই তো দম বের হয়ে যাচ্ছে। কোনো মতে আস্তে আস্তে সাড়া পেতেই শুদ্ধতা খুশি হয়ে উঠতে নিয়েই বুঝতে পারল ওর হাত কিসের সাথে যেন আটকে আছে। ডিম লাইটের আলোতে দেখল রোদ্রূপ নিজের হাতের সাথে শুদ্ধতার হাত শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা দেখে শুদ্ধতা হাসবে নাকি কাঁদবে, কনফিউশন। শুদ্ধতা আস্তে আস্তে রোদ্রূপের পকেটে হাত দিল চাবি পাওয়ার আশায়, কিন্তু একটা পকেটে চাবি নেই। চাবি কোথায় রেখেছে কে জানে। এখন চাবি ছাড়া তো শিকলের তালাও খোলা যাবে না। এ কোন বিপদ! শুদ্ধতা রোদ্রূপের বালিশের নিচেও আস্তে আস্তে হাত রালো, কিন্তু চাবি পাওয়া গেল না। হতাশ হয়ে আবার শুয়ে পড়তেই রোদ্রূপ বিদ্রূপের কণ্ঠে বলল, কি সোনা, চাবিটা পেলে না? থাক থাক, কষ্ট পায়ও না। হঠাৎ রোদ্রূপের কথা শুনে শুদ্ধতার ভয় পাওয়ার গলায় বলল, আপনি ঘুমাননি? তোমার মতো একটা বউ থাকলে কি ঘুম আসে আমার? তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। রোদ্রূপ একটু রোমান্টিক গলায় বলল। রোদ্রূপের এমন মশকরা টাইপের কথাবার্তা শুনে শুদ্ধতা বিরক্ত হয়ে বলল, ধ্যাত, এটা বলেই উল্টো ঘুরে শুয়ে রইল। শুদ্ধতাকে আর একটু ইরিটেট করার জন্য রোদ্রূপ ওকে পেছন থেকেই জড়িয়ে ধরল। এবার চরম বিরক্তি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি বিরক্তি ছাড়া আর কিছু করতে পারেন না? হ্যাঁ পারি তো, ভালো বাঁচতে পারি, কিন্তু তুমি তো দিচ্ছ না সুযোগ। প্লিজ মাফ চাই। আমার উচিত হয়নি মাঝরাতে আপনার মতো আস্ত একটা পাগলকে জাগানো। শুদ্ধতা আফসোসের গলায় বলল, ঠিক বলেছ। এখন যেহেতু জাগিয়েছো সেহেতু ঘুম পাড়িয়ে দাও, না হলে পাগল জ্বালালে কিন্তু কিচ্ছু বলতে পারবে না। রোদ্রূপ একটু আহ্লাদী গলায় বলল, কি করতে হবে এখন আপনাকে ঘুম পাড়ানোর জন্য? আমার দিকে ফিরে জড়িয়ে ধরবে, একটু নড়াচড়া করা যাবে না। যতবার নড়াচড়া করবে ততবার আমার গালে চুমু দিতে হবে। শুদ্ধতা ঢোক গিলে বলল, এটা কেমন কথা? আমি পারবো না। এমনে ঘুমালে ঘুমান, না হলে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি পাগল, তাহলে পাগলের পাগলামি সহ্য করো আর কি। শুদ্ধতা কিছু বলল না। রোদ্রূপ ওকে জব্দ করার জন্য পিঠে বাঁধা ব্লাউজের ফিতা খুলে দিল। শুদ্ধতা আঁতকে উঠে বলল, কি করছেন? পাগলামি করছি। এখন তুমি ঘুম না পারলে পাগলামি জারি থাকবে। শুদ্ধতা বুঝে গেল এই লোক চরম লেভেলের নাছোড় বান্দা। এখন যা বলল তা মানতে হবে, না হলে কি করে আল্লাহ জানে। তাই নিজের ভালো চেয়ে শুদ্ধতা মুখ ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুম পাড়াবো। এই তো গুড, দাঁড়াও আমি ফিতাটা বেঁধে দেই। শুদ্ধতা না চাইলেও ওকে জড়িয়ে ধরল। এখন শুদ্ধতার অস্তিত্বের বিস্তৃত শুধুই রোদ্রূপের বক্ষস্থল জুড়ে। শুদ্ধতার শরীর জুড়ে অজানা এক শিহরণ বয়ে গেল। অজানা অচেনা একটা ছেলের এত কাছে ওকে জড়িয়ে ধরে ওর নিঃশ্বাস প্রশ্বাসের সংস্পর্শ পাবে, এটা শুদ্ধতা ভাবেনি। রোদ্রূপ ওকে শক্ত করে জড়িয়ে রেখেছে, যেন বুকের ভেতরে ঢুকিয়ে ফেলবে। এভাবে জড়িয়ে থাকতে থাকতে দুজনেই কখন ঘুমিয়ে পড়ল কারোই খেয়াল নেই।
বাদশার ন্যায় নির্মল অম্বরে নিজের ধুতি ছড়িয়ে আজকের দিনের সূচনা করলেন সূর্যোদয়ের। দক্ষিণের বিশাল গুচ্ছ কাচের জানালা দিয়ে তার দীপ্ত ছড়িয়ে পড়ছে সারা ঘরময়, যার মসৃণ আলোয় সিক্ত হচ্ছে খাটের ওপরে নিদ্রাচ্ছন্ন একজোড়া ভালোবাসার ওপর। নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙল রুদ্রূপের। এই সময়টাই সে ঘুম থেকে উঠে প্রতিদিন। তারপরে নিয়ম অনুসারে ব্যায়াম, গোসল আর নাস্তা করে। ঘুম থেকে জেগেই খেয়াল করলো শুদ্ধতা ওর বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। রোদ্রূপ সযত্নে ওর মাথাটা বালিশে রেখে উঠতে গিয়েই চোখ আটকে পড়ল শুদ্ধতার গলায় থাকা গাঢ় তিলটার ওপর। তিলটা যেন তিল না, চুম্বক। এটা অদৃশ্যভাবে রুদ্রূপকে টানছে। এই চুম্বকের এত শক্তি যে নিজের শক্তি বলে ওকে সম্মোহিতের মতো টেনে নিচ্ছে নিজের কাছে। হঠাৎ শুদ্ধতার ঘুম ভাঙতেই দেখল রোদ্রূপ ওর গলার দিকে ঝুঁকছে। ভয়ে ও চিল্লিয়ে উঠতেই রোদ্রূপের হুঁশ ফিরল, দ্রুত সরে গেল। শুদ্ধতা ভয় পাওয়ার গলায় বলল, এই আপনি কি করছিলেন? কই কিছু করিনি তো। রোদ্রূপ একদম স্বাভাবিকভাবে উত্তর দিল, একদম মিথ্যা বলবেন না। আমি দেখেছি আপনি আমার গলায় একদম ঝুঁকে পড়ছিলেন। অসভ্য কোথাকার! মেয়ে দেখলেই হুঁশ থাকে না, তাই না? শুদ্ধতা রেগে রোদ্রূপকে ঝেড়ে দিল। রোদ্রূপ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তোমার গলায় যে চুম্বক লাগিয়ে বসে আছো সেদিকে খেয়াল নেই। এখন আমি কাছে আসলেই দোষ। শুদ্ধতা রোদ্রূপের কথা বুঝল না। গলায় চুম্বক আসবে কোথা থেকে? রোদ্রূপের কথা বোঝার জন্য বলল, মানে? মানে হলো তোমার গলায় যে তিলটা আছে সেটা আস্ত একটা চুম্বক। এটা যে কোনো পুরুষকে টানার ক্ষমতা রাখে। তাই তুমি এখন থেকে হিজাব অথবা গলায় ওড়না পেঁচিয়ে রেখো, যেন অন্তত ওইটা আমাকে ছাড়া আর কাউকে টানতে না পারে। আমি চাই না যেন একমাত্র আমি ছাড়া অন্য কেউ আকর্ষিত হয় এটার ওপর। যদি না রাখি, রোদ্রূপের মনোবল বোঝার জন্য বললেও শুদ্ধতা সব সময় এই তিলটা হেফাজতে রাখে। কখনো হিজাব অথবা কখনো ওড়না দিয়ে ঢেকে রাখে। রোদ্রূপ হালকা হেসে আলমারি খুলে রিভলভারটা বের করে বলল, না পারলে। বাকিটা আর ওকে বলা লাগলো না। শুদ্ধতা তড়িঘড়ি করে বলল, জানি জানি, না পারলে আমার মাথার খুলি উড়িয়ে দেবেন। রোদ্রূপ মিষ্টি হেসে বলল, এই তো তাড়াতাড়ি বোঝার জন্য ধন্যবাদ। তারপর রিভলভারটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল। শুদ্ধতা বিরস মুখে কাচের জানালার কাছে এসে দাঁড়াতেই লক্ষ্য করলো নিচে সুন্দর একটা সুইমিং পুল। এক মুহূর্ত দেরি না করে চঞ্চলাবতী শুদ্ধতা রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। তারপর সদর দরজা খুলে বাড়ির পেছনে সুইমিং পুলটাই চলে এলো। এখানে গোসল করতেই ইচ্ছে করছে, কিন্তু আবার নামতেও ভয় করছে। এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে শুদ্ধতাকে না পেয়ে রোদ্রূপ নিচে চলে এলো। নিচে এসে দেখলো সদর দরজা খোলা। ভীষণ ভয় পেয়ে গেল সে। রোদ্রূপ বাইরে এসে বাগানে খুঁজলো, কিন্তু শুদ্ধতা নেই। খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে আসতেই দেখলো সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে সে। রোদ্রূপ রেগে গিয়ে পেছন থেকে ওর হাত টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, হুটহাট যেখানে সেখানে চলে যাও কেন? বলে আসতে পারো না? টেনশন দিতে ভালো লাগে? শুদ্ধতা ভ্রু কুঁচকে বলল, আমি তো জানালা দিয়ে সুইমিং পুলটা দেখেই এলাম। আর আপনি তো ওয়াশরুমে ছিলেন, তাই তো বলতে পারিনি। তাহলে অপেক্ষা করতে তো এতে হাইপার হওয়ার কি আছে? আমি তো বাইরে কোথাও যাইনি, সামান্য সুইমিং পুলে এসেছি। আর আপনি তো বাড়ির গেটে তালা দিয়ে রেখেছেন, যাব কিভাবে? রোদ্রূপ কিছু বলল না। তার মনে তো অন্য ভয়। শুদ্ধতার দিকে চেয়ে থমথমে গলায় বলল, এখন থেকে যেখানে যাবে বলে যাবে, ওয়াশরুমে গেলেও বলে যাবে। গট ইট? আপনি এমন কেন? এখন আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। সব সময় কৈফিয়ত দিতে হবে। আমি কিন্তু কৈফিয়ত দিতে বলিনি। আমি বলেছি বলে যেতে, যেন টেনশন না করতে হয়। এত টেনশন কিসের আপনার? এই তো কাল দেখা হলো, এর মধ্যে আমার জন্য এত টেনশন? রৌদ্রপ রহস্যময় হেসে বলল, কাল তো তুমি দেখলে, আমি তো কবে থেকেই দেখলাম। শুদ্ধতা সন্দিহান গলায় বলল, মানে? মানে কিছু না, এখন চলো তো। কোথায়? গেলেই বুঝবে। রৌদ্রপ দোতলায় শুদ্ধতাকে নিয়ে একটা ঘরে গেল। জিম ঘর এটা। শুদ্ধতা এত বড় জিম ঘর দেখে বলল, আপনার বাড়িতে জিমও আছে? বাহ, আপনি কি এখন জিম করবেন? হ্যাঁ। তাহলে আমাকে এনেছেন কেন? জ্বালাতে। এটা বলেই রৌদ্রূপ দাঁত কেলালো। শুদ্ধতা চলে যেতে নিলে জিমের ঘরটা আটকে লক করে দিল রৌদ্রূপ। শুদ্ধতা চরম আক্রোশে ফেটে পড়ল, বলল,
আটকে রেখেছেন কেন? আপনি জিম করুন না। আমাকে কেন আটকে রাখতে হবে? আমি কি এখানে কুতু খেলবো? আমার সাথে আপনিও করবেন মিসেস শ্রদ্ধা সাহরিফ। কেন? আমি কি মোটা হয়ে গেছি নাকি? মোটা হলে মানুষ জিম করে নাকি? ফিট থাকার জন্য, ভালো থাকার জন্য করে। এখন থেকে তুমিও করবে। শুদ্ধতা ভালুক হয়ে বলল, আপনি নিশ্চয় ডাক্তার, তাই না? আমি তোমার মাথা। চুপ করো আর এই জকিং স্যুটটা পরো। রুদ্রূপ একটা স্যুট শুদ্ধতাকে এগিয়ে দিয়ে বলল। শুদ্ধতা বলল, এটা আবার কবে আনলেন? কাল খাবার আনার সময়। এখন যাও দ্রুত পরে আসো। শুদ্ধতা বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চেঞ্জ করতে গেল। চেঞ্জ করতে করতে মনে মনে বলল, শুদ্ধতা তোর খারাপ সময় শুরু। এই লোক তোর মাথা এমনভাবে চিবিয়ে খাবে যে তুই নিজেই তোর মাথা খুঁজে পাবি না। কোন পাপ যে করেছিলাম আল্লাহ জানে, যে এমন বজ্জাত এসে জুটল। বোধহয় বিনা দাওয়াতে মানুষের বিয়ে খাওয়ার কুফল এটা। আজ পর্যন্ত যাদের বিয়ে খেয়েছি এভাবে, তারা সবাই মিলে বদদুয়া দিয়েছে বলেই এই হাল। শুদ্ধতা ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রোদরূপকেই খেয়াল করছিল। খালি গায়ে মুক্তোর মতো ঘামের ফোঁটাগুলো চকচক করছে। কপাল দিয়েও দরদর করে ঘাম ঝরছে। আকর্ষণীয় লাগছে খুব। এটা মনে হতেই শ্রদ্ধা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। যদিও রোদরূপ সেটা খেয়াল করলো না। সে পুশ আপ করতে ব্যস্ত। ব্যায়াম শেষ করে তাওয়াল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে শ্রদ্ধার সামনে এসে বলল, হয়েছে, চলুন এবার। এত আলছে তুমি? বুঝেছি, আমারই তোমাকে ঠিক করতে হবে। আজ প্রথম বলে কিছু বলিনি। কাল থেকে আর ছাড় নেই। এখন চলো, গোসল করতে হবে। চলুন সুইমিং পুলে গোসল করি। শুদ্ধতা এক গুচ্ছ চঞ্চলতা মাখা কণ্ঠে আবদার করল। রোদরূপ এক ভ্রু উঠিয়ে বলল, শিওর, ওভার শিওর। শুদ্ধতার কণ্ঠে উচ্ছ্বাস। আচ্ছা তবে চলো। রোদরূপ মুচকি হেসে বলল, শুদ্ধতা তো সেই খুশি, তার সুইমিং পুল ভালো লাগে, কিন্তু তাদের বাড়িতে নেই। বড় জ্যাঠাদের বাড়িতে আছে। যতবারই ওই বাড়িতে গেছে ততবারই সমবয়সী জ্যাঠাতো বোন সুরমার সাথে গোসল করছে। শুদ্ধতা সুইমিং পুলে নেমে সেই খুশি। রোদরূপ ওর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে এই খুশিটা উপভোগ করছে। তার চেয়েও বেশি মোহিত করছে মেয়েটির সিক্ত বসনের ওপর পরিস্ফুটিত দেহের সূক্ষ্ম ভাঁজগুলো। রোদরূপের দৃষ্টি আসন্ন হয়ে আছে মেয়েটির ওপর। বুকের বাঁ পাশটায় চিলিক দিয়ে উঠেছে। সত্যি নারী বিধাতার এমন এক সৃষ্টি, যার প্রতি পুরুষ আকৃষ্ট হবেই। তবে যে পুরুষ বহু নারীতে মজেছে সে কাপুরুষ। যে পুরুষ এক নারীতে আজীবন মজে থাকে সে মহাপুরুষ। আর যারা কোনো নারীতে আসক্ত হতে পারে না তারা সন্ন্যাসী। শুদ্ধতা নামক মেয়েটার দিকে তাকিয়ে রোদরূপ মনে মনে বলল, সন্ন্যাসী হতে চেয়েও পারলাম না তোমার জন্য। এবার যদি মরুভূমির মতো খরায় একটু ভালোবাসার বৃষ্টি পায়, তবে এই অশান্ত মন শান্ত হবে। তুমি কি ভালোবাসবে আমায়? গোসল সেরে শুদ্ধতা আর রোদরূপ ঘরে চলে এলো। প্রথমে রোদরূপ চেঞ্জ করলো, তারপর শুদ্ধতা। চেঞ্জ করে রুমে আসতেই দেখলো ঘরে রোদরূপ নেই। নিশ্চয় বাইরে গেছে। যাক, তাতে আমার কি। শুদ্ধতা ডোন্ট কেয়ার মাইন্ডে নিচে চলে এলো কিচেনে যাওয়ার জন্য। নাস্তা খেতে হবে। তখন থেকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কিচেনে এসে শুদ্ধতা অবাক। রোদরূপ রুটি ছেঁকছে। শুদ্ধতাকে দেখে বলল, আলু ভাজতে পারো? হ্যাঁ পারি। ভেজে ফেলো, আমি আলু ছেঁকে রেখেছি। শুদ্ধতা ফ্রাই প্যানে আলু ভাজি করতে লাগলো। ভাজা শেষে দুজনেই নাস্তা করলো। নাস্তা করতে করতে হঠাৎই শুদ্ধতার মনে একটা প্রশ্ন উকি দিল। আচ্ছা, এত বড় বাড়িতে লোকটা একা থাকে? এর বাবা মা নেই? শুদ্ধতা প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে বলল, আচ্ছা, আপনার বাবা মা নেই? অ্যাক্সিডেন্টে বাবা মা বোন মারা যায়, আমি শুধু বেঁচে আছি। 4 বছর বয়সেই একা হয়েছি। রোদরূপ মালন কণ্ঠে জবাব দিল। শুদ্ধতার কষ্ট হলো। একটু হলেও রোদরূপের কষ্টটা আঁচ করতে পারছে সে। নিজেও তো জন্মের পর থেকে মাকে পায়নি, শুধু বাবাকেই পেয়েছে। সেই হিসেবে রোদরূপের চেয়েও সে ভাগ্যবান। সে তো বাবাকে পেয়েছে, কিন্তু মানুষটা তো কাউকে পায়নি। শুদ্ধতা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রোদরূপের দিকে তাকালো। কেমন একটা বিষাদে ছেয়ে আছে মুখটা। ভালো লাগছে না। এই গুমোট ভাবটা কাটাতে শুদ্ধতা বলল, আচ্ছা, আপনি কয়টা প্রেম করেছেন? হিসাব নেই, অনেকগুলো। কি, আপনি প্লে বয় ছিলেন? শুদ্ধতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। না, তবে কাজ হাসিলের জন্য করতে হয়েছে। কি এমন কাজ যে প্রেম করতে হলো? জানবে আস্তে আস্তে। শুদ্ধতা মনে মনে একটা ভেকসি কাটল। তারপর বলল, ভালোবেসেছেন কাউকে?
রুদ্র হাসল, তারপর শুদ্ধতার দিকে চেয়ে বলল, তোমার কি মনে হয়? আমার মনে হয় আপনি ছ্যাঁকা খেয়েছেন, কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলল শুদ্ধতা। শুদ্ধতার কথা শুনে রুদ্রূপ উচ্চস্বরে হাসল, তারপর বলল, না, যাকে ভালোবাসি সে এখন আমার, আমাকে ছেড়ে যাওয়ার উপায় নেই তার। মনে হলো কথাগুলো ওকেই ইঙ্গিত করে বলছে রুদ্র, তবে শিওর না। একটা মেয়েকে কালকে দেখেই ভালোবেসে ফেলেছে কিভাবে? এটা নিতান্তই ফ্লার্টিং ছাড়া কিছুই না। যেহেতু এতগুলো প্রেম করেছে, সেহেতু এগুলো ব্যাপার না। শুদ্ধতা পাত্তাই দিল না। এদিকে রুদ্রূপের অনুভূতিগুলো যে সত্যি ছিল তা টেরই পায়নি সে। একবার চেয়েছিল নিজের বাড়িতেই পার্টিটা অ্যারেঞ্জ করবে, কিন্তু পরে কিছু একটা ভেবে একটা ক্লাবে করাটাই ঠিক মনে করলো রুদ্রূপ। আরমান শাহরিফকেও জানিয়ে দিল। এখন বেশ কিছু কাজ আছে, তাই শুদ্ধ তাকে বলল, শোনো শুদ্ধ, আমার একটু কাজ আছে, আমি কাজটা করেই ফিরব, তুমি বাড়ির বাইরে যাবে না। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। আচ্ছা, আপনার বাসায় বই নেই? শোনো, এটা আমাদের বাসা, এখন থেকে আপনার বাসা করবে না, বলবে আমাদের বাসা। হ্যাঁ আছে। কোথায়? চলো দেখাচ্ছি। রোদ্রূপ শুদ্ধতাকে নিয়ে নিচতলায় একটা ঘরে এসে ঢুকলো। ঘরটা শুধু বই দিয়ে সাজানো, অনেক বড় ঘর এটা, কম করে হলেও 10,000 বই আছেই। শুদ্ধতা অবাকের চূড়ায় পৌঁছে গেল। এই লোক এত বই পড়ে? এই লোক এত বই পড়ে? শুদ্ধতা সামনের সারি থেকে একটা বই নিয়ে বলল, আপনি বই পড়েন? সন্দেহ আছে? সন্দেহ না, আমি তো ভাবতেই পারিনি আপনি বইও পড়েন। এমন অনেক কিছুই দেখবে সামনে, যা তুমি ভাবতেও পারবে না, কিন্তু ঘটবে। রোদরূপের ঠোঁটে রহস্যের এক টুকরো হাসি ফুটে উঠল। শুদ্ধতা কৌতূহল গলায় বলল, আচ্ছা, মাঝে মাঝে আপনি এমন রহস্যজনক কথা বলেন যে আমি আগামাথা খুঁজে পাই না। পাবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। আচ্ছা আসি। এটা বলেই রোদরূপ বেরিয়ে গেল, শুদ্ধতাকে কথা বলতে না দিয়েই। শুদ্ধতা অ্যাঞ্জেলস অ্যান্ড ড্রেমন ডান্স বাউন্ডের বইটি নিয়ে বসে পড়ল। বই পড়তে বসলে শুদ্ধতার হুঁশ থাকে না। ওর সামনে মার্ডার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হলেও না। রোদরূপ ফিরল দুপুরের কিছু পরে। ফিরেই দেখতে পেল শুদ্ধতা বইটা বুকের ওপর রেখে ঘুমিয়ে গেছে। রুদ্রূপ মুচকি হেসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ঘরে এসে আদুরে কণ্ঠে শুদ্ধতাকে ডাক দিল, এই শুদ্ধ, ওঠো, খাবে না? শুদ্ধতা ঘুম জড়ানো চোখে একবার রুদ্রূপকে দেখে নিয়ে বলল, কখন আসলেন? মাত্রই। শুদ্ধতা উঠে বসল। খোলা চুলগুলো হাত খোপা করে বলল, একটু আগেই চোখ লেগে গিয়েছিল। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে আসো, খাবে। আমি খাবার এনেছি। আচ্ছা, আপনার বাসায় সার্ভেন্ট নেই কেন? এত বড় বাড়িতে কোনো সার্ভেন্ট নেই? না, আমি এই বাড়িতে থাকি না, সেই জন্য এখানে কোনো সার্ভেন্ট নাই। তাহলে আপনি কোথায় থাকেন? আজ রাতে জানবে। রোদরূপের কণ্ঠে আবারও রহস্য। শুধু তার মস্তিষ্কে রোদরূপের সম্পর্কে অনেক প্রশ্ন জমা হয়েছে। এই মানুষটা এত রহস্যময় কেন? সব সময় রহস্য দিয়ে আবৃত রাখে নিজেকে। দুপুরে খাওয়া শেষে শুদ্ধতা অসমাপ্ত বইখানা আবারও পড়া শুরু করলো। আর রোদরূপ চিন্তিত মুখে কম্পিউটারের কিছু একটা টাইপ করছে। হঠাৎ রোদরূপের ফোনে কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে কেউ কিছু একটা বলতেই রোদরূপ তড়িঘড়ি করে কম্পিউটারটা বন্ধ করে বলল, ওকে, আমি আসছি। তারপর সোফা থেকে উঠে শুদ্ধতাকে বলল, আরেকটা কাজ পড়ে গেল, আমি সন্ধ্যার আগেই ফিরব, তুমি প্লিজ কষ্ট করে একটু থেকো। এটা বলেই রোদরূপ বেরিয়ে গেল। শুদ্ধতা বেশ অবাক হলো। এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়ার রহস্যটা কী? রোদরূপ সম্পর্কে প্রশ্নগুলো জেগে ধরেছে ওকে। এখন সেই প্রশ্নের উত্তর খোঁজা ছাড়া আর কোনো রাস্তা নেই। শুদ্ধতা বইটা রেখে রোদরূপের আলমারি খুঁজতে লাগলো। তারপর কি আলমারি খুঁজে রহস্যটা বের করতে পারবে নাকি পারবে না, তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।